নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে আজকাল পরশু অনুষ্ঠানে। একটা বিশেষ অনুষ্ঠান, কাজে বিশেষ কিছু জানবার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন। মূলত প্রত্যেকদিন মানুষকে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আর্থিক। কখনো কখনো হঠাৎ করে মানুষের কাছে অর্থ চলে আসে, আবার সেই অর্থের কখনো কখনো এমনভাবে বহির্নিষ্ক্রমণ হয় যে মানুষ অনেক চেষ্টা করেও সেই টাকাকে ধরে রাখতে পারেন। আমাদের এখানে হাজার হাজার ফোন আসে প্রত্যেক দিন। আমরা এই ধরনের ঘটনার সাক্ষী থাকি যেখানে মানুষ ওপাশ থেকে বলেন, ঠিক টেলিভিশনের ওপাশে বসে থাকা মানুষেরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে জানান, এটা আমাদের নিজেদের মন গড়া কথা নয়, তারা আমাদেরকে জানান যে ছেলে ভালো চাকরি করে, চাকরি নিয়ে সমস্যা নেই, ভালো ব্যবসা করে, ভালো রোজগার হয়, কিন্তু সমস্যা কি, তারা কেন ফোন করেছেন? তার বেসিক 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 কারণ হচ্ছে তাদের হাতে পয়সা ধরে রাখা অসম্ভব হয়ে যায়। মাস গেলে আপনি কি ডিপোজিট করছেন আপনার ফিক্সড ডিপোজিট ফান্ডে? নাথিং এলস, জিরো ইজ আ বিগ জিরো। কাজে যাদের এই ধরনের সমস্যা, হঠাৎ করে অর্থ আসা আর হঠাৎ করে অর্থ চলে যাওয়া কি আপনার জন্য ভালো? হঠাৎ করে আপনার ডেভেলপমেন্ট হওয়া এবং সেই গ্রাফ গ্র্যাজুয়ালি আবার পড়ে যাওয়া, এটা কি আপনার জন্য বেটার? কেন বেটার বা কেন বেটার নয়, আমার মনে হয় যে অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা যখন এগুলো আলোচনা করবেন, ওয়ান অ্যান্ড অনলি দ্য জিনিয়াস অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন অ্যান্ড টিপস আপনাদের কাছে পৌঁছবে। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, আমাদের সঙ্গে রয়েছেন সুদীপানন্দ। আন্তরিক স্বাগত সুদীপ দাকে। সঙ্গে এই সমস্যা আপনি কতটা দেখেন চেম্বার? আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা দেখছেন শ্রোতা এবং দর্শক বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন, সম্মান জানাই এবং আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাই। তো আমি ফার্স্টেই আপনি যে কথাটা বললেন, দেখুন আজকালকার যুগে দাঁড়িয়ে, এই সময়টা দাঁড়িয়ে, বাস্তব দুনিয়ার বুকে দাঁড়িয়ে যখন আমরা অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করব, মানুষের অর্থনৈতিক দিক, সেই অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক সাইড থেকে আমাদেরকে ভাবতে হবে। আগে যেমন অর্থনীতি ভাবতে গেলে অনেকগুলো সাইড ছিল না, যত দেখুন দুনিয়া এগোচ্ছে তত কিন্তু বিভিন্ন সেক্টর বাড়ছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরগুলো বাড়ছে, তাই না? একটা সময় আজকে থেকে 100 বছর আগে যা ছিল অর্থনৈতিক সেক্টর, যেখান থেকে অর্থ আসতো, আজকে 100 বছর বাদে কিন্তু সেই সেক্টরের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, যে অর্থনৈতিক বৃদ্ধির জায়গাগুলো আরো বৃদ্ধি হচ্ছে, তাই না? তা অর্থনৈতিক অর্থ আসার যে সম্ভাবনাগুলো বা সেক্টরগুলো অনেক বৃদ্ধি হচ্ছে। তা এইখানে প্রথম আমাদেরকে দেখতে হবে যে কোনো ব্যক্তি মানুষের চার্টে, নারী পুরুষ নির্বিশেষে, আজকাল তো দুনিয়াতে নারী পুরুষ সকলেই একটা অর্থনৈতিক স্টেবিলিটি চাইছেন এবং মেয়েরাও পিছিয়ে নেই, সকলেই কিন্তু দেখুন অর্থনৈতিক জায়গায় একটা প্রতিষ্ঠিত হতে চাইছেন। তা সেইখানে দাঁড়িয়ে বলবো প্রত্যেকের চার্টেই কিন্তু কতগুলো বিশেষ যোগ থাকলে অর্থনৈতিক দিকটা স্টেবল হয়। আর আমরা সাধারণভাবে যে রাজযোগগুলোকে বলি, রাজযোগ, আমাদের চার্টে রাজযোগের মধ্যে যেসব রাজযোগগুলো অর্থনৈতিক সেক্টরকে বাড়াতে সাহায্য করে বা যেসব যোগগুলো থাকলে তার অর্থনৈতিক দিকটা বাড়বে, অর্থাৎ ইনকাম বাড়বে, তার কর্মের পরিধি বিস্তৃত হবে, ব্যাপ্তি লাভ করবে, তার জীবনে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি, এবং সে যে কর্মটা করবে তার দ্বারা নির্দিষ্ট কর্মের নির্দিষ্ট ঠিকঠাক ন্যায্য তার কিন্তু ইনকাম আসবে। এইটা সেই চার্টে যদি তার বিশেষ যোগগুলো থাকে, যেমন আমি ছোট্ট একটা যোগ আজকে বলবো, সেই যোগটা হচ্ছে লক্ষ্মী যোগ। যদি কোনো মানুষের চার্টে, নারী পুরুষ নির্বিশেষে কোনো মানুষের চার্টে যদি দেখা যায় যে তার লগ্ন, যে লগ্নের লর্ড, সেই লগ্ন লর্ড যদি লগ্নে অথবা তার যদি উচ্চ স্থানে থাকে, সেই লগ্নের লর্ড যদি লগ্নে অথবা লগ্নের উচ্চ স্থানে থাকে এবং তার সঙ্গে 9th হাউস লর্ড যদি 9th হাউসেই থাকে, অথবা যদি কেন্দ্র চতুর্থ সপ্তম দশমের কোনো একটা ঘরে থাকে, অথবা কেন্দ্র পঞ্চম নবমের কোনো একটা, অর্থাৎ কেন্দ্রে বা ত্রিকোণে যদি থাকে, তাহলে লক্ষ্মী যোগ তৈরি হয়। এটাকে বলা হয় লক্ষ্মী যোগ। এই যোগ যদি কোনো ব্যক্তির চার্টে থাকে তাহলে তার কিন্তু প্রচুর অর্থ জীবনে হয়, তাকে অর্থের জন্য ভাবতে হয় না এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ তার জীবনে থাকে। আচ্ছা সুদীপ দা, এই যে অর্থটা আসছে আপনি বললেন লক্ষ্মী যোগ থাকলে, এটা কি স্টেবল অর্থ হবে নাকি আনস্টেবল অর্থ? এটা স্টেবল অর্থ হবে। এই স্টেবল অর্থ একটা জিনিস দেখুন, চলে যাওয়ার সম্ভাবনা কম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেমন রাজযোগ দেখি, রাজযোগ ছাড়াও অনেক যোগ হয়, তা আমরা শুভ অশুভ যোগ দেখি, শুভ যোগের মধ্যে প্রচুর রাজযোগ থাকে, আবার নর্মাল শুভ যোগ প্রচুর থাকে। তা রাজযোগগুলো ন্যাচারালি তৈরি হয় কেন্দ্র এবং ত্রিকোণের সম্পর্ক দিয়ে, খুব ভালো রাজযোগ তৈরি হয়। এখন দেখতে হবে যে একটা মানুষের চার্টে যদি লক্ষ্মী যোগ আছে, ধনাধিপ যোগ আছে, যেগুলো অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে খুব মানে সম্ভাবনা আনে আর কি, সেই ধরনের যোগ থাকা সত্ত্বেও যদি দেখা যায় যে তার চার্টের মধ্যে আবার এমন কিছু নির্দিষ্ট স্থানে ম্যালিফিক প্ল্যানেটের অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে প্রচুর,
আবার অর্থ বেরিয়েও যাবে একদিক থেকে। এরকম আমি অনেকের চার্ট দেখে, প্রচুর চার্ট দেখে এরকম বলেছি, যাদেরই এটা আছে তাদেরকেই আমি বলেছি যে আপনার যত্র আয় তত্র ব্যয়, অর্থাৎ প্রচুর অর্থ আসবে জীবনে, প্রচুর অর্থ আবার জলের মতো চলে যাবে। যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের টেন্ডেন্সি নেগেটিভলি চার্টের মধ্যে থেকে থাকে অর্থস্থানে, তা এইগুলোকে দেখতে হয়। একটা লক্ষ্মী যোগ বা ধনাধিপ যোগ, বা ধরুন যেসব যোগগুলো আমরা অর্থনীতির ক্ষেত্রে বলি যে খুব শুভ যোগ, তা সেইগুলো থাকতে গেলে একটা মানুষের চার্টের মধ্যে কিন্তু অশুভ যোগগুলো যদি প্রবল থাকে তাহলে সেই যোগগুলো, শুভ যোগগুলো তো আসবেই, কিন্তু নেগেটিভ যোগের প্রভাবে তারা আবার কিন্তু কিছু কিছু সময় দেখা যাবে যে চলেও যায়। তা এই সব ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান একান্ত প্রয়োজন। কেন আজকে প্রতিকার করলে কি হয়, একটা সঠিক প্রতিকার, আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যেটা লাগে ঠিক সেইটুকুই প্রতিকার। আমি এরকম অনেকের হাতে দেখেছি যে 9 আঙ্গুলে 10টা আংটি, মানে 8টা 10টা আঙুলের মধ্যে, হ্যাঁ 10টা আঙুলের মধ্যে তো আর বৃদ্ধাঙ্গুলিতে কেউ স্টোন পড়ে না, তো এইখানে আংটি এখানে আংটি, 8টার জায়গায় 9টা 10টা। তা আমি অনেককে প্রচুর ছাড়িয়ে দিয়েছি, আর পড়াই তো নিয়ে উল্টে কমিয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি। আমি একটাও হয়তো তাকে আর দিইনি, কেন দেখতে পাচ্ছি যে ওইখানে 8টা 9টা তার তো লাগে না, লাগবে 3টে থেকে 4টে ম্যাক্সিমাম। বাদ বাকিগুলো যে পড়েছে, ওই বাদ বাকিগুলোতে কিন্তু তার হেলথে, ওয়েলথে, মানসিকতা সব দিক থেকে তাকে নেগেটিভিটি দেবে ওই সব স্টোনগুলো। অর্থাৎ আপনাদের একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া প্রয়োজন যে এতগুলো স্টোন পড়ে আছি, প্রত্যেকটাই কি অ্যাক্টিভ, নাকি কোনো জেমসের রে আমাকে নেগেটিভলি অ্যাক্ট করে আমার ভালো জায়গাগুলোকে কমিয়ে দিচ্ছে। যদি দেখা যায় যে কোনো মানুষের এমন এমন নেগেটিভ জেমস পড়ে আছেন, এইগুলো কি করে হয়, এইগুলো জ্যোতিষীদের, কিছু কিছু জ্যোতিষীদের অভিজ্ঞতার অভাব এবং অল্প বিদ্যায়, মানে তাদের অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করার প্রভাবে হয় কি, এবং গুরুবিদ্যা অর্জন করেনি ভালো জায়গা থেকে, এবং খুব তাড়াতাড়ি করে অ্যাস্ট্রোলজি শিখে অ্যাস্ট্রোলজার হয়ে যাবো, এটা তো হওয়া যায় না। তা সেই সব করতে গিয়ে দেখা গেছে যে একটা মানুষের নীলার জায়গায় পলা, পলার জায়গায় মুক্ত, মুক্তর জায়গায় গোমেদ, গোমেদের জায়গায় ক্যাটসাই, এইসব হয়ে গেছে। যেটা যেখানে লাগে সেটা না দিয়ে অন্য জেমস দিয়ে দিয়েছে, তাহলে নেচারে নেচারে মিললো না। হ্যাঁ, অ্যান্টি নেচারের একটা রেমিডি অ্যাপ্লাই করলে অ্যান্টি হবে, ওই জন্য সঠিক, একদম সঠিক প্রতিবিধান করান। আমি বলবো আপনাদের জ্যোতিষশাস্ত্র একটা জায়গায় পৌঁছে দেবে, আপনারা ভাববেন যে কোথায় ছিলেন আর কোথায় আছেন এখন, এটা আমার চ্যালেঞ্জ। হ্যালো, কে রয়েছেন ফোনে? আচ্ছা নমস্কার, আমি বলছি মানে কলকাতা থেকেই বলছি। আমার ছেলের জন্য একটু জানতে চাইবো। কেমন লাগছে ওনার প্রোগ্রাম, আপনি দেখেন? ভীষণ ভালো লাগে। আমি এতজন আসেন আমার এনার জন্য কথাবার্তা, মানে এত ভালো লাগে। আমি অনেকবার ফোন করেছি কিন্তু আমি ঠিক মতো যোগাযোগ করতে পারিনি। মানে কোথায় বাড়ি কোথায়? আজকে একটুখানি আমি জানতে চাইবো আমার ছেলের। না, ডেফিনেটলি জানাবেন উনি, ডেফিনেটলি উনি জানাবেন। আপনার বাড়িটা কোথায় কলকাতা? আমার হচ্ছে কালীঘাটে। কালীঘাটে বাড়ি, বাহ, ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, আপনি ভালো বললেন, শুনতে ধন্যবাদ, বললেন, খুব ভালো লাগলো শুনতে। আপনার ছেলের ডেট অফ বার্থটা একটু শুনবো দিদি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 1988 সাল, হ্যাঁ 18ই নভেম্বর, বেলা 12টা 6 মিনিট। 12টা 6 মিনিট। 12টা 6 মিনিট, আচ্ছা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে? কলকাতা, আচ্ছা আচ্ছা। সাউথ না নর্থ? সাউথ মনে হচ্ছে নাকি? সাউথে, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে হয়েছে। সাউথ কলকাতা, ঠিক আছে। ফ্রাইডে? হ্যাঁ ফ্রাইডে। ফ্রাইডে ছিল। দেখুন এই চার্ট ইন্ডিকেট করে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বৃহস্পতির মহাদশায় জন্ম, ঠিক আছে। এই চার্টটার মধ্যে দেখতে পাচ্ছি আমি বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে। আর এই চার্টটার এবার আমি মূলভাবে যাব। দেখুন এখানে এর জন্ম বারটা হচ্ছে কি ফ্রাইডে বললাম, আচ্ছা। এবার এর চার্টের মধ্যে, এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি লগ্নের মধ্যে চন্দ্র এবং রাহু, ঠিক আছে, এবং রাশি লগ্ন এক জায়গায়, এটা লগনচাঁদা চার্ট রয়েছে। লগ্নের সপ্তমে কেতু, অষ্টমে হচ্ছে গিয়ে, অষ্টমে নবমপতি, চতুর্থপতি শুক্র নিচস্থ হয়ে গেছে। তা এই জায়গাটা সব থেকে বড় জিনিস হচ্ছে এই চার্টটা, প্রথম কথাই হচ্ছে সায়েন্স নিয়ে পড়া চার্ট হওয়ার কথা। 99% সায়েন্স নিয়ে পড়লে ঠিক হয় আর কি। দ্বিতীয় কথা, এইটা একটু দাঁড়ান আমাকে বলতেন, এইটা টেকনিক্যাল সাইডের চার্ট হওয়ার কথা। টেকনোলজির দিকে গেলে বেশি ভালো হয়, টেকনিক্যাল সাইড নিয়ে পড়লে কিন্তু বেশি ভালো হবে। এবং সব থেকে বড় কথা, টেকনিক্যাল সাইডের কিছু কিছু জায়গা আছে যেখানে শুধু ডিরেকশন দেওয়া হয় আর যেখানে হাতে কলমে কাজ করা হয়। তা আমি বলবো যে এই চার্টটা কিন্তু ডিরেকশন দেওয়ার চার্ট, খুব ভালো ডিরেকশন দেওয়ার চার্ট। এটা টেকনিক্যাল সাইডটাকে হাতে কলমে করতে হবে না, সেখানে ডিরেকশন, মানে টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন। আর এইখানে দেখুন এখনো আমার যেটা মনে হয় যে এখনো চাকরি করছে না,
না না চাকরি করছে না, কি নিয়ে একদম ঠিক। একটু বলুন কি নিয়ে পড়েছে? হ্যাঁ, ও বিএসসি করেছে সেন্ট জেভিয়ার্স থেকে, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে, তারপরে বিটেক করেছে ওই রাজাবাজার সায়েন্স কলেজ। বিটেক করেছে, তার মানে পিওর টেকনিক্যাল এবং সায়েন্সে। দেখুন মানে যেটা উনি সায়েন্সে ছিল, বললেন টেকনিক্যালে পরে টেকনিক্যালে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর ইয়ার লস আছে, 3 বছর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এর মধ্যে দুটো জিনিস রয়েছে। আমি সবসময় বলেছি লগ্নের মধ্যে চন্দ্র থাকলে লগন চাঁদা হবে, কিন্তু সেখানে এমন একটা জায়গায় রাহুর অবস্থান কুম্ভ রাশির ঘরে এবং অপোজিটে কেতু, এটা থাকলে হয় কি মন মানসিকতার উপরে একটা অ্যাংজাইটি, একটা ধরুন ফ্রাস্ট্রেশন কন্ডিশন, হতাশ ভাব, হ্যাঁ, ভীষণ হতাশ, একদম ঠিক। তাই তো? একদম ঠিক বলছেন। হ্যাঁ, যে কোনো কাজটা করতে গেলে দেখবেন মনের মধ্যে সবসময় একটা চাপা উদ্বেগ, ভয়। আর কাজটা করার আগে, কাজটার ভালো সাইডটা চিন্তা করার আগে কাজটার নেগেটিভ সাইডগুলোকে নিয়ে আগে চিন্তা করে। একদম ঠিক। হ্যাঁ, একটু আরেকবার একটু ছকটা দেখি কি কারণের জন্য এটা বলছেন, একটু জাস্ট ছক। তা আমি এই চার্টটা আমি বলবো যে দেখুন একটা জিনিস, এই চার্টটার মধ্যে লগ্নের মধ্যে যে চন্দ্র এবং রাহু, এবং আরেকটা জায়গা আমি দেখি দিই, এই সব থেকে শুভ গ্রহ যেটা, সেটা হচ্ছে শুক্র অষ্টম ভাবে থাকার জন্য এর কিন্তু একটা দুর্ঘটনা যোগ রয়েছে। এবং লগ্নপতি, এর যে লগ্নপতি শনি, সেটা কিন্তু একাদশ হাউসে এই ধনুর ঘরে রয়েছে। আর সর্বোপরি লগ্নের মধ্যে রাহু এবং চন্দ্র, এই জিনিসটা থাকলে পরে কিন্তু একটা দুর্ঘটনা, হ্যাঁ, 3বার হয়ে গেছে। এক সেকেন্ড কোনো চলন্ত বস্তু থেকে দুর্ঘটনা হয়েছে। একবার 3 তলা সিঁড়ি দিয়ে একবার পড়ে গেছে। আচ্ছা। আর একবার হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে ওই ল্যাবেতেই পাটা ঘুরে গিয়ে হাঁটু মানে একদম ঘুরে যায়, ওকে আবার নার্সিং হোমে। পায়ে কি হাড়ে কোনো ক্র্যাক করেছিল? একদম স্পাইন পুরো বেঁকে গিয়েছিল, সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। হাড়ে চিড় ধরার কথা। হ্যাঁ হ্যাঁ, ও ভীষণ স্পাইনে লেগেছিল একদম। স্যাটার্নের দৃষ্টি থাকলে হাড়ে চিড় ধরে, স্যাটার্নের দৃষ্টি থাকলে তাহলে দেখবেন হাড়ে চিড় ধরবে, ভীষণভাবে ফুলে থাকবে, হাড়ের কোনো অসুবিধায় ভুগবে। হ্যাঁ, এখনো হয়, হাঁটুতে কষ্ট হয়। একদম ঠিক যেটা ছক বলছে। তাহলে দেখুন দিদি ভাই, একটা জিনিস আমাদের না, মানে এই যখন এই ধরনের প্রেডিকশন শুনি, মানে আমাদের উই আর জাস্ট শিভারিং। তার কারণ হচ্ছে একটা জন্মছক তাহলে কতটা পারফেক্টলি একটা মানুষ সম্পর্কে বলতে পারে, তার প্রকৃষ্ট নির্ধারণ। ওনার কথা এত ভালো লাগে, মানে আমি বলতে পারবো না। ডেফিনেটলি ভালো লাগারই তো কারণ, একটা ছেলে, আপনার ছেলে যে দুর্ঘটনা ঘটবে কি না ঘটবে, সেই জায়গা থেকে শুরু করে ওর স্টাডি থেকে শুরু করে ওর ক্যারিয়ার থেকে শুরু করে সবটাই তো উনি প্রায় ছুঁয়ে গেলেন। সব থেকে বড় জিনিস একটা যেটা, সেটা নবমপতির অষ্টম নিচস্থ অবস্থান শুক্রের, এটা কিন্তু খুব খারাপ জায়গা। কেন খারাপ জায়গা? আজকে নিজের হাতে নিজের ভাগ্যকে কি বলবো, মানে নষ্ট করবে, নিজের পায়ে নিজে কুড়াল মারা বলে না, সেই জিনিসটা। মানে ধরুন টাইম লস করে ফেলবে, কাজের ওপর রাগ করবে, সময়ের ওপর রাগ করবে, মানে নিজের ভাগ্যের ওপর রাগ করবে। কি পায়নি সেটা নিয়ে বেশি, কি পায়নি, কি পেয়েছে সেটা নিয়ে আনন্দিত নয়, কি পায়নি সব সময় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। একদম ঠিক। তাহলে এইগুলো মেন্টালিটির উপরে। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে ওকে কি গেলে কি করলে ভালো। আচ্ছা, প্রতিকারটা তো এখান থেকে বলা হয় না, আমার মনে হয় আপনি ডেফিনেটলি একটু এইগুলো আরো ভিভিডলি জানতে গেলে, আরো ডেলিকেটলি জানতে গেলে, আমি বলবো এই যে নাম্বারগুলো আছে ঠিক এইখানটা, এই জায়গাটা নাম্বারগুলো আছে, 3টে মোবাইল নাম্বার, একটু আপনি জিজ্ঞেস করে নামটাম লিখিয়ে নেবেন। যদি আমার কাছে আসতে হয়, মনে হয় আমার কাছে আসবেন, তবে নাম লিখিয়ে নেবেন। আর নাম লিখিয়ে একটু নির্দিষ্ট সময়গুলো জেনে নেবেন চেম্বারের, ঠিক আছে? জেনে একটু আসুন। আমি মনে হয় আমি পারবো, আমি খুব দায়িত্বর সঙ্গে বললাম, একে আমি ঠিক জায়গায় আনতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। আমি দেখবেন একটা জিনিস, আপনি আমার ক্লায়েন্ট বেস লক্ষ্য করে দেখবেন বা জিজ্ঞেস করে দেখবেন, আমি আপনাকে যত নাম্বার চাইবেন আমার ক্লায়েন্টদের দিতে পারি। আপনি পরীক্ষা করে দেখবেন, আমি কিন্তু যার রেমেডি লাগে না তাকে আমি রেমেডি দিই না, আর যার রেমেডি যতটুকু লাগে ঠিক ততটুকুই দিই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিই। আমার কাছে আছে বলেই আমি দিই না, আর যার লাগবে না তাকে নাই করে দিই, এখন লাগবে না। যার যেই সময় রেমেডি কাজ করবে না, আমি বুঝতে পারছি আগামী 2 বছর রেমেডি দিলেও কোনো ফল হবে না, সেই সময় তাকে আমি অন্য কিছু বলে দিই, কিন্তু আমি তাকে বৃথা খরচা করাই না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, যার জন্য এটা হওয়া অবশ্য, এটা হওয়া দরকার। কেন আজকে আপনারা জ্যোতিষশাস্ত্রকে এত ভালোবাসেন বলেই তো ফোনটা করেন আমার কাছে বা জ্যোতিষীদের কাছে। ফোন যখন করছেন তখন আপনার মধ্যে একটা শ্রদ্ধা, আপনার মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা অনুরাগ সব কিছু রয়েছে। তা সেই জায়গাটাকে রক্ষা করাও কিন্তু একজন জ্যোতিষীর কাজ। আপনাদের তখনই আরও বিশ্বাসটা স্ট্রং হবে যখন একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিকভাবে গাইড করে একটা জায়গায় নিয়ে যাবে। তখন কিন্তু আপনি 5 জনের কাছে সেই কথাটা বলবেন যে এই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমি সঠিক জ্যোতিষশাস্ত্রের গাইডলাইনটা পেয়ে আমি আজকে উন্নতি করেছি, এবং আপনার শ্রদ্ধা আরও বেড়ে যাবে জ্যোতিষশাস্ত্রের প্রতি।
কারণ জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছিল কিন্তু এইভাবে যে মানুষের কল্যাণার্থে, বুঝলেন তো, মানুষকে অন্ধকার থেকে আলোকময় করার জন্য। জ্যোতিষ মানে ঈশ্বরের আলো, জ্যোতিযুক্ত ঈশ্বরের আলো। তা এই আলোকে আমরা সবসময় পুজো করি। একদম। হ্যাঁ, আমি কি আরেকটা ফোন নিই? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ স্যার, আমি দেবনাথ বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। বেশ ভালো লাগছে অনুষ্ঠান শুনতে। আপনি এরকম করছেন কেন? না স্যার, আপনার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না। আপনি ফোনটা নিন, একটু শুনতে বাইরে পাচ্ছেন আসবেন কাইন্ডলি। নেটওয়ার্কে একটু শুনতে টাওয়ারের প্রবলেম হচ্ছে মনে হয় কাইন্ডলি। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ। আরো যতটা হয় একটু ওপেন এয়ারের মধ্যে আসলে বেটার হ্যাঁ, হয়। একটু কাইন্ডলি জোরে একটু স্পষ্ট বলবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি স্যার বাইরে আছি। হ্যাঁ, এবার বলুন। প্রোগ্রাম দেখেন সুদীপ দার? হ্যাঁ স্যার, আমার স্যার প্রোগ্রাম দেখেন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 23/11/1981। কত? কত? 23/11/1981। 30? 23 23? হ্যাঁ, 23/11 1981। 1981। টাইম বলুন। হ্যাঁ, 2:35 AM। 2:35 সকালবেলা। জন্মস্থান বলুন। 2:35 দুপুরবেলা। এই 2:35 কখন? এম না বললেন না পিএম? AM AM। এম মানে সকালবেলা? সকালবেলা মানে সকালবেলা মানে রাতের বেলা? তো রাত্রিবেলা হবে। সকালবেলা মানে ভোরবেলা। 2:35 ভোরবেলা। মানে ভোরের আগে। 2:35 ভোরবেলা। তার মানে কি একটু জিজ্ঞেস করিনি, 22 তারিখ রাত 12টা ক্রস করে হ্যাঁ 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 স্যার। তাই তো? তার জন্য 23 হয়েছে, ইন্টারন্যাশনাল মত অনুযায়ী 23 হয়েছে। হাওড়া, তাই তো? হাওড়া স্যার, হাওড়া। হাওড়া বললেন আপনি, ঠিক আছে। দেখুন, এইগুলো ইন্ডিকেট করছে মানডেতে জন্ম, সোমবার জন্ম তো? হ্যাঁ স্যার, সোমবার, একদম ঠিক। সোমবার জন্ম, ওকে। দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলে দিই যে এই চার্টের মধ্যে প্রথম কথাই হচ্ছে গিয়ে এই চার্টটা লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি। এটাও লগনচাঁদা চার্ট রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্র, দেবাদিগণ মঙ্গলের মহাদশায় জন্ম। এখানে আপনার চার্টের মধ্যে কোনো রেট্রোগ্রেড প্ল্যানেট, বকরি প্ল্যানেট নেই। আপনার এই চার্টের মধ্যে প্রথম কথা হচ্ছে লগ্নের মধ্যে শনিচন্দ্র রয়েছে, লগ্নের দ্বিতীয়ভাবে বৃহস্পতি বুধ। দেখুন, এই লগ্নের ক্ষেত্রে শনি অত্যন্ত প্রভাবী গ্রহ, এই লগ্নের ক্ষেত্রে শুক্র অত্যন্ত প্রভাবী গ্রহ। তা এই লগ্নে আপনার ভেনাসটা কোথায় রয়েছে? ভেনাসটা বৃহস্পতির ঘরে চতুর্থভাবে, কিন্তু লগ্নে শনিচন্দ্র। আপনার মাইন্ডের মধ্যে সব সময় একটা দুঃখ ভাব, সব সময় একটা অ্যাংজাইটি, সব সময় একটা ভয় ত্রাস ভাব, ভয়, এবং তার সঙ্গে একটা কি যেন হারিয়ে ফেলেছি ভয় ভাব, একটা হারিয়ে ফেলেছি, এইরকম একটা টেন্ডেন্সি। হ্যাঁ, একটা ইনসিকিউরিটি ফিল, একটা ফিল হয়। হ্যাঁ, একটা সব সময় ফিলিংসের মধ্যে সব সময় যেন আমি একা আছি এরকম ভাব হয়। হ্যাঁ স্যার, একদম ঠিক স্যার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনেচার থেরাপি। মানে এটা কিন্তু নেচার থেরাপি আপনি করছেন, বা আপনি প্রবক্তা বলি কিন্তু আপনি ধরতে পারলেন। আজকে এটা অ্যাস্ট্রোনেচার থেরাপি জানি বলে, এবং এই কন্ডিশনটা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এর আগেরটাও কিন্তু তাই বললেন। এর আগেরটাও আমি দেখলাম যে ও কোনো কাটা করতে পারবে না, বা ম্যাক্সিমাম এফোর্ট পেতে পারবে না, কনফিউশন হবে যে কোনো। একদম। দেখুন, এই চার্টের মধ্যে চার্টটা একটু আনা যাবে। চার্টের পঞ্চম ভাবে কেতু, এবং সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই চার্টের লগ্নপতি যে, সে কিন্তু দ্বিতীয়ভাবে বৃহস্পতির সঙ্গে, ঠিক আছে? তা এইখানে সব থেকে একটা মারাত্মক ব্যাপার আপনার ক্ষেত্রে, যেটা সব থেকে জরুরি ব্যাপার, সেটা হচ্ছে আপনার দ্বাদশভাবে মঙ্গল এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে এসছে। এইরকম থাকলে খুব ঘনিষ্ঠ জনদের সঙ্গে মতানৈক্য, মতান্তর, ভাই বা দাদা থাকলে, বা খুব ক্লোজ রিলেটিভদের সঙ্গে ডিস্টার্ব, ঝামেলা, আশপাশের লোকদের সঙ্গে ঈর্ষা, হিংসা, জেলাসি, এগুলো হতে পারে। আপনার ওপর নানা রকমের শত্রুতা আসতে পারে। এইগুলো কিন্তু ভীষণভাবে ঘটতে পারে। আর আমার মনে হয় আপনি ব্যক্তিরা চাকরি করেন, হ্যাঁ, কিন্তু চাকরিটা মনোমতো নয়, চাকরিটা ঠিকঠাক হচ্ছে না, চাকরির জায়গায় ঠিক স্যাটিসফ্যাকশন নেই আপনার। না স্যার, একদম ঠিক বলেছেন। আমি চেষ্টা করছি ওইটাই স্যার, আরো পরীক্ষা দিতে সরকারি। মানে একটু জোরে বলুন, ছোট চাকরি করছেন? ছোট একটা চাকরি করছেন? নয়, আমি একটা প্রাইভেট চাকরি করছি। তো স্যার, আমি আরো নতুন সরকারি চাকরি দিচ্ছি, তো একদম ওই জন্য শুনে নিয়েছি আপনার থেকে। আপনি বলেছেন চাকরি করি আর চাকরিতে স্যাটিসফ্যাকশন হয়, নেই। উনিও তাই বললেন। হ্যাঁ, আর 81 সালে জন্ম। দেখুন, আপনার এই লগ্নের মধ্যে শনি চন্দ্র এইরকম থাকলে তো ভাই বিবাহ নিয়ে খুব প্রবলেম হয়। মানে ধরুন রিলেশন তৈরি হয়, রিলেশন ভেঙে যায়, একটা দুটো রিলেশন ভেঙে যাওয়ার কথা আপনার লাইফে। আর হ্যাঁ, বিবাহ হয়নি, সেই দিকটা বিবাহ হয়নি তো আমিও হয়নি কথাই তো উনি বললেন। বিবাহ নিয়েই তো সমস্যা থাকবে। রিলেশন এসেছে বা দেখাশোনা হয়েছে, হয়ে ভেঙে গেছে, এরকম কন্ডিশন হয়েছে আগে কখনো?
হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিক Good. বলেছেন। তাহলে এই হচ্ছে তাহলে- astrology। তাহলে এই হচ্ছে প্রেডিকশন মিলবে না মানে দেখুন আমি সবসময় বলি আমি টিভিতে এখানে বসি বলে না বসি বলে গুরুদেব, দেখেন, গুরুদেব, না মিলিয়ে দেওয়াটা না, আপনারা আমাকে প্রত্যেকে চেম্বারে এসে ওই জিনিসটা চেস করবেন, চ্যালেঞ্জ রইল প্রত্যেককে বলছি আমার চেম্বারে এসেও আমি বলি সে অ্যাস্ট্রোলজার যে আপনার অতীত আর বর্তমানটাকে সঠিকভাবে বলতে পারবে, তিনি আপনার ভবিষ্যৎটাকেও দেখতে পাচ্ছেন বা ভবিষ্যৎটাকে ঠিকভাবে আপনাকে গাইড করবেন। অর্থাৎ ফিউচার বলার আগে কিন্তু অতীত আর বর্তমান আমি বলি এখানে যেমন একদম বলছি তাই, একদম তাই। চেম্বারেও মিলিয়ে নেবেন, ঠিক বলছি কিনা আমি জানি না। গতকাল Lovely, হ্যাঁ খুব গতকাল আমার ভাগ্যচক্র চেম্বার ছিল, গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার ছিল, তার যারা যারা দেখিয়েছে তার মধ্যে 99.99 ক্ষেত্রে বলা উচিত না 99.99% পাবলিক বাইরে গিয়ে বলেছেন যে ইনি কি করে বলে দিচ্ছেন এইসব ব্যাপারগুলো, আমার পাশের লোকটাও জানে না অনেক ঘটনা কি করে বলে দিচ্ছেন, মানে ওই আর মানে surprise, এইটা দেখুন, কেন হচ্ছে এটা আপনাদের মনে এটা হয়? আমার বড় কিছু, আমি এটা বড় হচ্ছে অ্যাস্ট্রোলজার নই, astrologer? আমি খুব ছোট অ্যাস্ট্রোলজার মানি নিজেকে, খুব ছোট, কিন্তু যতটুকু শিখেছি তার মধ্যে ফাঁকি দিইনি গুরুদের কাছে, আর বিদ্যাতেও এখনো ফাঁকি দিই না, পড়াশোনার চেষ্টা করি করার, আর আপনাদেরকে অন্তত প্রাণ মন থেকে দেখার চেষ্টা করি। আর এই সূক্ষ্মতায় পৌঁছানো যায় যদি নিজের ইচ্ছে থাকে যে ইনকাম থাকবে পেছনে, কিন্তু আমার কাজ থাকবে সবার আগে, ইনকাম পেছনে ছুটবে, ওই ইনকাম নিয়ে চিন্তা করতে হয় না, আমার কাজটা সঠিক করব সবার জন্য, এটা যদি লক্ষ্য থাকে, আমার প্রেডিকশান যদি সঠিক হয় 100%, তো আপনারা আমার গান গাইবেন, এটা চ্যালেঞ্জ, আপনারাই আমাকে লোককে বলবেন, এটা আমি জানি। যার জন্য ইচ অ্যান্ড এভরি আমার চেম্বারে কিন্তু মানুষ বলে যে না ইনি টিভিতে যে বসে যেটা বলেন যে অতীত বর্তমান বলি, উনি চেম্বারেও কিন্তু সেটা বলেন যে অতীত এবং বর্তমান আগে বলেন, এবং সেগুলো আমি মিলিয়ে দিই, মেলাই কিনা সেটা আপনারা প্রমাণ আপনাদের হাতে, আপনারাই বলবেন। একদমই, যারা চেম্বারে আসবেন, হ্যাঁ, চেম্বারে এসে চেস করবেন আমাকে, নিশ্চয়ই আমি রাজি আছি। না আমি তার জন্য চেস করার কথা বলছি না, 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 আমার অবশ্যই আমি এটা যখন টিভিতে বলি, আমি আমার চেম্বারে আমি সবসময় বলবো যে আমাকে আপনার আপনারা অনেস্টি আপনি বলছেন পরীক্ষা করে আপনার নেবেন। আপনার কোন রকম কোন মানে ইউ নিড মোর এন্ড মোর ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আমি তো বলি যে স্বচ্ছতা আমার সামনে চুপচাপ বসে থাকবেন, ডেট অফ বার্থ ফেলুন বা আমাকে হাতটা সামনে দিন, অথবা ডেট অফ বার্থ ফেলুন, কোনো একটা, আপনি সামনে এসে বসুন, আমি আপনার অতীত বর্তমানটা বলবো, এটা আমার চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ। এইখানে বুঝে নেবেন। এই যে হলুদ যে জায়গাটার মধ্যে যে আমাকে, হ্যাঁ এই যে হলুদ যে জায়গাটা, এখানে হচ্ছে আপনার স্টলের মধ্যে এই হচ্ছে চেম্বারগুলো যাচ্ছে, দেখুন কবে কোথায় কি চেম্বার রয়েছে, আর এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার। এই 3টে নাম্বার নোট করে রাখুন, যারা বুকিং করাতে চাইছেন এই নাম্বারগুলোতে ফোন করে বলতে হবে যিনি ওপারে রয়েছেন যে আপনি টিভিতে অনুষ্ঠান দেখেছেন, আপনি বুক করতে চাইছেন, এই চেম্বারে আমি যেতে চাই, এইটুকুনি বলে আপনাকে বুক করাতে হবে, তখন কি ভিজিট কি না ইত্যাদি ব্যাপার জেনে নেবেন। এই হচ্ছে বুকিং নাম্বার, আর এই হচ্ছে কোথায় কবে চেম্বার রয়েছে তার ডেট এবং জায়গার নামগুলো রয়েছে, কবে কোথায় রয়েছে। আমি আর বললাম না, এতটা ফালতু সময় নষ্ট হবে না, আসলে কি জানেন তো, একটা আমি সবসময় বলি, হ্যাঁ মানে জ্যোতিষশাস্ত্রে একটা ওয়ে আছে প্রত্যেকটা জিনিস, যেমন সঙ্গীত গানের একটা ওয়ে আছে, অনেক বড় বড় সঙ্গীতকারদের মানে বলতে শুনেছি যে মানে নর্মাল গলার ভয়েস আর গানের যে চ্যানেল ওই ভয়েস, ওই দুটো আলাদা, নর্মাল গলার ভয়েস আর গানের যে সুরের ভয়েস চ্যানেলটা সেটা নাকি আলাদা। অনেক আচ্ছা যারা খুব বড় বড় সঙ্গীতকার তাদেরকে আমি সামনে বসে শুনেছি তাদের কথা, তা তেমনি এই জ্যোতিষ শাস্ত্রেরও কিন্তু একটা ওয়ে আছে। এই যে প্রেডিকশন বা প্রেডিকশন তারপরে প্রতিকার সিদ্ধান্ত, এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা কিন্তু জ্যোতিষশাস্ত্র একটা ওয়ে, রাস্তা, এই রাস্তাটা যদি সঠিক থাকে আর প্রতিকার যদি সঠিক হয়, অর্থাৎ আমার গ্রহনাক্ষত্রিক বিচার, আপনার অ্যাস্ট্রোনেচার আর আপনার মধ্যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব, সেইগুলো যদি আমি ঠিকভাবে অনুধাবন করতে পারি, আপনার অতীত বর্তমানটাকে যদি আমি সঠিক মেলাতে পারি, তাহলে জানবেন আমি যে প্রতিকারটা দেব ফিউচারের দিকে তাকিয়ে, সেটা 100 হতে বাধ্য, তার মধ্যে কোনো একটা বিন্দু ডট ভুল নেই, 100 হতেই বাধ্য। আপনারাই আমাকে বলবেন এসে, এটা আমার চ্যালেঞ্জ, যার জন্য জ্যোতিষশাস্ত্রের ওয়েটাকে সঠিক সুন্দর করে করতে হয়। আজকে কি টিপস দেওয়া যাবে কি? আজকে আর হাতে মাত্র হয়তো 30 সেকেন্ড সময় আছে, মানে ম্যাক্স টু ম্যাক্স, তো কাজে আজকে আমরা শেষ অলরেডি আমি বললাম। আচ্ছা ঠিক আছে, সামনের দিন আমি খুব ভালো টিপস দেব। অবশ্যই আমরা আবারও আগামী দিনের প্রোগ্রামের দিকে অপেক্ষা করে থাকবো, মানে এত সুন্দর যদি ইন্টারেস্টিং প্রোগ্রাম হয় অবশ্যই মানুষ সমাধানের রাস্তা এই জায়গা থেকেই খুঁজে পাবেন। আজকের মতো শেষ করছি, আবার ঠিক পরের সোমবার বিকেল 4টের সময় সুদীপানন্দের অনুষ্ঠান থাকছে। নমস্কার সুদীপদা, নমস্কার আপনাদের সবাইকে।